তাকে শেষ করে দিল। শান্তনু তো ছিল, ও নাকি ওই ছেলেটাকে ওই যে বিজেপি এখন নয়া হয়ে হয়েছে, মন্ডল সভাপতি বানিয়েছে। যে যাকে মন্ডল সভাপতি বানায়, দেখে না দেশে গাঁদা কর, মদ কর, না জুয়া কর, না মদ কর। কি করে মেরেছি আমি বলছি দেখ যা খেয়েছিস মশলা খেয়েছিস হয়তো বাগালি টাকা নিস, হয়তো চামচে রেখে টাকা নেই। ওকে খারাপ কাজ করেছি আমি খারাপ আমি করিনি, শোন কে করেছে? এবারে বলে এবারে আমি বলি টাকা পয়সা খাবি, আনন্দ আছে আর ওরা বন্ধু আছে। আমার ভাড়া আছে, আমি লাগিয়ে দিই, তুই অন্য গাড়ি তুমি শোনো ভাই, তুমি একটু মানসিকতাটাও দেখাও একটু ভাই। আমার অবস্থাটা দেখছো, তুমিও একটা বাবার, তুমিও একটা মেয়ের বাবা হয়তো হবে, কি বা হয়েছো। তুমি একবার নিজের এটা দেখাও, তোমার যে ভাড়াটা হবে আমি তোমার বঞ্চিত করবো না, আমি তোমার কথা দিচ্ছি। চলো। কিন্তু মেইনস্ট্রিম মিডিয়ায় যে দৃশ্য আপনারা দেখতে পাবেন না, যে ঘটনা, যে খবর আপনারা দেখতে পাবেন না, একজন প্রতিবেশিনী তিনি কি বলছেন অবশ্যই শুনুন, অবশ্যই সম্পূর্ণ প্রতিবেদন শুনুন। আজকে বারুইপুরের ঘটনা নিশ্চয়ই শুনেছেন। না, আমি শুনিনি কিছু। এটা অভয়ার বিচার মতো করতে দেব না। রাজু যে আইডেন্টিফাই করেছে সেটা কি কোনো ভিডিও ফিটেজ আছে কিনা জল করে দিচ্ছি। হ্যাঁ ভিডিও আছে। এই সমস্ত ভিডিওগুলো একটা নিয়ে আসো, নিয়ে এসে কালকে কোনো একটা সময়, যে পরশুদিন, কালকে আজকে নিয়ে এসো, ওখানে সুদীপ্ত থাকে, দেখে একটা শর্ট অফ সমস্ত সিসিটিভি ফুটেজ নিয়ে পাঠভবন স্কুল থেকে সিসিটিভি ফুটেজে পরিষ্কার দেখা যাচ্ছে কালো চুড়িদার পরা ছিল, জামা পরা ছিল, মাথায় একটা সাদা বেড়ি ছিল, দুটো মধ্যবয়সী ছেলে মানে 30 থেকে 35 বছরের ছেলে, পরিষ্কার দেখা যাচ্ছে রিমিকে গাড়িতে তুলে নিয়ে মানে সঙ্গে করে নিয়ে যাচ্ছে। তাহলে এই সিসিটিভি ফুটেজ যখন একজন পুলিশ আধিকারিকের কাছে গিয়ে এফআইআর করা হয়, ওরা সমস্ত কিছু জানলো। এই নয় যে বড় মেয়ে প্রেম করেছে, ভালোবাসা করেছে, তার সাথে বেরিয়ে যাচ্ছে, 24 ঘন্টা আমরা অবজার্ভে রাখবো, দেখবো যে ও ফিরে আসে কিনা। এটা নয় তো, পরিষ্কার সেখানে সিসিটিভি ফুটেজ পুলিশের হাতে দেওয়া সত্ত্বেও পুলিশ কাল থেকে আজ পর্যন্ত ওকে উদ্ধার করতে, সাধারণ পাবলিক উদ্ধার করলো, পুলিশ প্রশাসনের কেন কোনো ভূমিকা আমরা দেখতে পেলাম না। এখানে এর থেকে কি বোঝা যায় যে এটা আইনের শাসন চলছে? আইনের শাসন চলছে না। যেটা মব লিঞ্চিং হয়েছে, এর পিছনে একটা কমিউনাল অ্যাঙ্গেল ছিল, একটা পুলিশের গাড়িকে জ্বালানো হয়েছে। আপনারা নিশ্চিন্তে থাকুন, প্রথমটার তো বিচার দেব, ক্যাপিটাল পানিশমেন্ট দেব। এই তিনজন মিলে এই যে তিনটে কাণ্ড করেছে না, এদেরকেও কিন্তু ভুগতে হবে, এমন ভোগাবো বুঝতে পারবেন। শুভেন্দু, আমার একেবারে শেষ প্রশ্ন। শুভেন্দু অধিকারী মাননীয় মুখ্যমন্ত্রী তিনি কিন্তু বলেছেন যে একজনকেও ছাড়া হবে না, 0 টলারেন্স, ক্যাপিটাল পানিশমেন্ট দেওয়ার ব্যবস্থা করবে সরকার। আগামীকাল তিনি ঘটনাস্থলে পৌঁছে যাচ্ছেন এবং একই সঙ্গে তিনি বলেছেন যে তারপরে যে মব লিঞ্চিং এর ঘটনা বা যা কিছু রেল লাইন অবরোধ ইত্যাদি, সেখানে তিনি শামসেরগঞ্জ এবং ঘটনার মিল পাচ্ছেন কমিউনাল অ্যাঙ্গেল। আপনি কিভাবে দেখছেন? না একদমই ঠিক না, একদমই ঠিক না। কালকে মুখ্যমন্ত্রী ওদের পরিবারের সঙ্গে কথা বলেছেন, আমিও কালকে ওদের পরিবারের সঙ্গে কথা বলেছি। একদম স্বাভাবিক। কোনো সান্ত্বনা আমাদের বছর পর্যন্ত সবাই থাকবে, পাড়ার ছেলেরাও সবাই থাকবে নাকি, পাড়ার ছেলেরাও সবাই থাকবে, সফি লাইফ থাকবে, আমরা আছি, যা মনে হয় এই তো আছি, আমি আছি। এসো আছে আছে আছে, সফি আছে, লাইটও আছে। এসো স্ট্রং ওদের বাড়িটা কোন বাড়িটা বল দেখি তো, আমার বুঝি রতনপুরের কোন বাড়িটা, মানে এই যে আমাদের যে মারা গেল যে কি নাম, আজিজুলদের বাড়িটা ক্রস করে ওর আগে লালপুরের ধার, কায়ুমদের বাড়ি তার এই পিছনে পারে না। নমস্কার, কবির কথা বলছি। কমিউনাল অ্যাঙ্গেল রয়েছে। বারুইপুরের যে ভয়ঙ্কর ঘটনা, তার যে আফটার ম্যাথ, তারপরে যে প্রতিক্রিয়া তৈরি হয়,
অবশ্যই যে কোনো ক্ষেত্রে সেটা ডিম ছোঁড়া হোক, মব লিঞ্চিংয়ের চেষ্টা করা হোক, যে কোনো মানুষকে বেআইনিভাবে অপদস্থ করা হোক, কোনোভাবে কোনো ক্ষেত্রে কোনো মানুষেরই দল, মত, ধর্ম, লিঙ্গ, বর্ণ নির্বিশেষে কোনোভাবে আইনকে হাতে তুলে নেওয়া সেটা কখনো কাঙ্ক্ষিত নয়। মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেছেন খুব তাৎপর্যপূর্ণভাবে জিরো টলারেন্স বারুইপুরের ঘটনার ক্ষেত্রে, এবং তিনি ক্যাপিটাল পানিশমেন্টের ব্যবস্থা করবেন। আমি জানি না জুডিশিয়ারি কি আগামী দিনে তো দেখা যাবে কি হয়। মাননীয় মুখ্যমন্ত্রী বলছেন, তার ক্যাপাসিটিতে হয়তো তিনি বলছেন যে তিনি ক্যাপিটাল পানিশমেন্টের ব্যবস্থা করবেন, এবং এই কথা তো স্বীকার করতেই হবে যে প্রাক্তন মুখ্যমন্ত্রীর মতো তিনি সাজানো ঘটনা, লাভ অ্যাফেয়ার ইত্যাদি কথা বলেননি। যাই হোক, আমি কথা বলেছিলাম সুজন চক্রবর্তীর সঙ্গে, বারুইপুর অঞ্চলের অবিসংবাদী সিপিআইএম নেতা, সিপিআইএমের কেন্দ্রীয় কমিটির সদস্য, রাজ্য সম্পাদক মণ্ডলীর সদস্য সুজন চক্রবর্তীর সঙ্গে, যিনি গতকাল পৌঁছে গিয়েছিলেন বারুইপুরে সেই ঘটনা যেখানে ঘটেছে সেই বাড়িতে, তার পরিবারের কাছে, শোকসন্তপ্ত পরিবারের কাছে, এবং গোটা প্রতিবেদনটি অবশ্যই দেখার অনুরোধ রইল। কারণ প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি এখনও ঘটনাস্থলে পৌঁছতে পারেননি। অভিষেক বন্দ্যোপাধ্যায় ভিডিও কলে কথা বলেছেন, বিমান ব্যানার্জিরা অবশ্য গিয়েছিলেন অনেক পরে পরিবারের সঙ্গে দেখা করতে। প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মোমবাতি মিছিল করেছেন, অভয়া কিন্তু এখনও বিচার পায়নি। প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মোমবাতি মিছিল করেছেন, সেই মিছিলের কিছু দৃশ্য আমি দেখাবো, কিন্তু মেইনস্ট্রিম মিডিয়ায় যে দৃশ্য আপনারা দেখতে পাবেন না, যে ঘটনা, যে খবর আপনারা দেখতে পাবেন না, একজন প্রতিবেশিনী তিনি কি বলছেন অবশ্যই শুনুন, অবশ্যই সম্পূর্ণ প্রতিবেদন শুনুন, অনুরোধ রইল। এবং সুজন চক্রবর্তী কি বলছেন, এবং আমি বিশ্বাস করি না অপরাধীর এই ধরনের ঘৃণ্য অপরাধ যারা ঘটায় তাদের কোনো ধর্ম হয়, কোনো বর্ণ হয়, কোনো লিঙ্গ হয়, তারা অপরাধী এবং তারা অপরাধী, এবং কোনোভাবেই তাদেরকে ট্রিভিয়ালাইজ করে দেওয়া সেটা কিন্তু কখনো কাজের কথা না। আমরা মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর বক্তব্য আপনাদেরকে শোনাবো। তিনি বলেছেন যে যারা ঘটনা ঘটিয়েছে তাদেরকে ক্যাপিটাল পানিশমেন্ট দেওয়ার ব্যবস্থা হবে। তিনি তার ক্যাপাসিটিতে কী করে নিশ্চয়ই বলছেন আমি, এবং তারপরের যে ঘটনা তাদেরকেও তিনি ভোগানোর কথা বলেছেন। সম্পূর্ণ প্রতিবেদন দেখুন যারা প্রথমবার এই চ্যানেলে আসছেন, সাবস্ক্রাইব করুন প্রতিবেদনটি। আমি আবারও বলছি, একদম এক্সক্লুসিভ কিছু দৃশ্য রয়েছে, যে দৃশ্য কিন্তু আপনারা মেইনস্ট্রিম মিডিয়া পাবেন না। এবং সিপিআইএমের একমাত্র বিধায়ক মোস্তাফিজুর রহমান রানা, তার কি বক্তব্য সম্পূর্ণটা শুনুন, সঙ্গে থাকুন। তাকে শেষ করে দিল। কাল থেকে আজ পর্যন্ত ওকে উদ্ধার করতে সাধারণ পাবলিক উদ্ধার করলো, পুলিশ প্রশাসনের কেন কোনো ভূমিকা আমরা দেখতে পেলাম না। এখানে এর থেকে কি বোঝা যায় যে এটা আইনের শাসন চলছে? আইনের শাসন চলছে না। যদি একটু সক্রিয় হতো, আগের মতনই পুলিশ আছে, একই বেহাল অবস্থা, কোনো আইনের শাসন এখানে প্রতিষ্ঠান হয়নি। ফাঁসিও চাই, আর এই আইন যেন সঠিকভাবে প্রয়োগ করা হয়। শান্তনু তো ছিল, ও নাকি ওই ছেলেটাকে ওই যে বিজেপি এখন নয়া হয়ে হয়েছে, মন্ডল সভাপতি বানিয়েছে, যে যাকে মন্ডল সভাপতি বানায় দেখে না দেশে গ্রেতা কর, মত কর না, জুয়া কর না, মত কর। কাল সন্ধ্যে 6টার নাগাদ থেকে বলে আমার পাশের বাড়ি, একদম আমার পাশের বাড়িরই মেয়ে, 11 বছর বয়স, ওর সন্ধ্যে 6টা থেকে আমরা বাড়ির সবাই মিলে খোঁজ করা শুরু করি। আমরা প্রথমে ভেবেছিলাম ও আশেপাশে কোথাও রয়েছে, তারপরে যত রাত এগোয় আমাদের দুশ্চিন্তা হতে থাকে যে আশেপাশে কোথাও থাকলে অন্তত সে বাড়িতে চলে আসতো। আমরা ঠিক 10:30টার সময় সমস্ত সিসিটিভি ফুটেজ নিয়ে পাঠভবন স্কুল থেকে সিসিটিভি ফুটেজে পরিষ্কার দেখা যাচ্ছে যে চুড়িদার পরা ছিল, জামা পরা ছিল, মাথায় একটা সাদা বেড়ি ছিল, দুটো মধ্যবয়সী ছেলে, মানে 30 থেকে 35 বছরের ছেলে, পরিষ্কার দেখা যাচ্ছে রিমিকে গাড়িতে তুলে নিয়ে, মানে সঙ্গে করে নিয়ে যাচ্ছে। তাহলে এই সিসিটিভি ফুটেজ যখন একজন পুলিশ আধিকারিকের কাছে গিয়ে এফআইআর করা হয়, ওরা সমস্ত কিছু জানলো। এই নয় যে বড় মেয়ে প্রেম করেছে, ভালোবাসা করেছে, তার সাথে বেরিয়ে যাচ্ছে, 24 ঘন্টা আমরা অবজার্ভে রাখবো, দেখবো যে ও ফিরে আসে কিনা। এটা নয় তো, পরিষ্কার সেখানে সিসিটিভি ফুটেজ পুলিশের হাতে দেওয়া সত্ত্বেও পুলিশ কাল থেকে আজ পর্যন্ত ওকে উদ্ধার করতে সাধারণ পাবলিক উদ্ধার করলো, পুলিশ প্রশাসনের কেন কোনো ভূমিকা আমরা দেখতে পেলাম না। এখানে এর থেকে কি বোঝা যায় যে এটা আইনের শাসন চলছে? আইনের শাসন চলছে না। আজকে হয়তো মেয়েটির সাথে এই ঘটনা ঘটতো না, কিন্তু আমরা দেখলাম পুলিশ প্রশাসন। সুজনদা, আপনি আজকেই পৌঁছে গিয়েছিলেন, দেখলাম পরিবারের সঙ্গে কি কথা হলো, কি পরিস্থিতি নিজে দেখে এলেন? না দেখুন, গ্রামীণ এলাকা সূর্যকুল, যেভাবে একটা নাবালিকা বাচ্চা মেয়ে তাকে যেভাবে তুলে নিয়ে গেল, রেপ এবং মার্ডার্ড, এগুলো তো প্রকাশ করা যায় না। গ্রামবাসী ক্ষুব্ধ হবে, এটাই তো স্বাভাবিক। এবং তারপর যখন তারা পুলিশকে জানালো, পুলিশ ডিড নাথিং। আপনি যদি ভালো করে খোঁজ নেন,
বরঞ্চ পাড়ার ছেলেরা তারা খুঁজে খুঁজে সিসিটিভি খুঁজে একে জোগাড় করে ওকে জোগাড় করে, তাহলে ওই ছেলেটা কে ছিল, সে কোথায় গেল, তার আত্মীয় কোথায়, তার বন্ধু কোথায়, সারা রাত ধরে তারা খুঁজে বেরিয়েছে। পুলিশ নেই। এবং তারপর যখন ধরলো, ধরে পুলিশকে দিল পুলিশের চেয়ারে, এবং পুলিশ সহ সেইটা পরের দিন ঘুরতে ঘুরতে বডি যখন পেলো তখন দেখা গেল সেই দুজন যাদেরকে ছেলেরা ধরে দিল তারা আউট। মানে পুলিশ তাদের ছেড়ে দিল, কার কথাই ছাড়লো, কেন ছাড়লো? মানুষের রিয়াকশন হবে না? একে তোমরা কিছু করলে না, তারপর কিছু ধরলে না, আমরা ধরে দিলাম, আমরা ডেড বডি উদ্ধার করলাম, তোমাদের জিম্মায় রাখলাম, তোমরা আবার আইনের ব্যবস্থা করো, সেটা না করে তোমরা ছেড়ে দিলে বা ছাড়িয়ে নিয়ে চলে গেল। হাউ কাম? মানুষের রিয়াকশনটা স্বাভাবিক। আইনের শাসন মানুষ ভরসা করতে পারছে না, সরকারের কাজের উপর নির্ভর করবে ভরসা করতে পারবে কিনা। আজও পর্যন্ত কিন্তু অভয়ার বিচার পায়নি। মুখ্যমন্ত্রী বলছেন মানুষ ভরসা করতে চাইবে, কিন্তু ভরসা করতে পারবে কিনা নির্ভর করবে সরকারের অ্যাকশনের ওপর। ফলে একটা হচ্ছে অপরাধ, আর একটা হচ্ছে পুলিশের অপদার্থতা, এই দুটো মূল। এবং মানুষের তারপর নানান কারণে রিয়াকশন হতে পারে, তা সত্ত্বেও সেটা আইনের শাসনের মধ্যেই থাকা উচিত, আইন কারোর হাতে তুলে নেওয়া উচিত নয়। কিন্তু এইটা যদি বুঝে চলতে সরকার না পারে, তাহলে অপরাধীরা প্রশ্রয় পেয়ে যায়। বিশেষ করে এইরকম একটা বাচ্চা মেয়ে রেড অ্যান্ড মার্ডার, সেই অপরাধীরাও প্রশ্রয় পেয়ে যায়। এটা মানুষ চাইবে না। মানুষ তো বলবেই যে তুমি পুলিশ ফেল করেছো, আমি তুলে নিয়েছি, তারপর তুমি আবার ফেল করেছো, উত্তর তো তোমাকে দিতে হবে মানুষকে। হ্যাঁ সুজেন, আমার একেবারে শেষ প্রশ্ন। শুভেন্দু অধিকারী মাননীয় মুখ্যমন্ত্রী তিনি কিন্তু বলেছেন যে একজনকেও ছাড়া হবে না, জিরো টলারেন্স, ক্যাপিটাল পানিশমেন্ট দেওয়ার ব্যবস্থা করবে সরকার। আগামীকাল তিনি ঘটনাস্থলে পৌঁছে যাচ্ছেন এবং একই সঙ্গে তিনি বলেছেন যে তারপরে যে মব লিঞ্চিং এর ঘটনা বা যা কিছু রেল লাইন অবরোধ ইত্যাদি, সেখানে তিনি শামসেরগঞ্জ এবং ঘটনার মিল পাচ্ছেন কমিউনাল অ্যাঙ্গেল। আপনি কিভাবে দেখছেন? না না, একদমই ঠিক না, একদমই ঠিক না। কালকে মুখ্যমন্ত্রী ওদের পরিবারের সঙ্গে কথা বলেছেন, আমিও কালকে ওদের পরিবারের সঙ্গে কথা বলেছি। একদম স্বাভাবিক, ওখানকার স্থানীয় মানুষ তারা যেন মানুষের উত্তেজনা যাতে না বাড়ে সেটাকে যেন কমান্ডে রাখা যায়, প্রশাসন যেন ঠিক মতো কাজ করতে পারে, সেই কারণে আমিও কালকে অনেকবারই যোগাযোগ করেছি। সব জানে, হয়তো পুলিশ প্রশাসনে জানে, বাকিরাও জানে, ওরাও আমাকে ফোন করছিলেন, খুব স্বাভাবিক। হ্যাঁ, সেটাই আমাদের কাজ, প্রশাসন কাজ করুক, এটাই আমরা চাই। ফলে এনিহাউ তারপরে মুখ্যমন্ত্রীও ফোন করেছেন, আমি সাধুবাদ জানাই, এবং তিনি বলেছেন যে পরিবার তার উপরে আস্থা রাখতে চায়, এলাকার মানুষও আস্থা রাখতে চায়, যদি ঠিক মতো করে ব্যবস্থাটা হয় সেটা যেন দেখেন। ক্যাপিটাল পানিশমেন্ট অথবা ক্যাপিটাল পানিশমেন্ট নয়, এটা বলা মুখ্যমন্ত্রীর কাজ কিনা আমি জানি না, ওটা বিচার বিভাগের বিষয়। যেন ঠিক মতো করে সেক্ষেত্রে এক্সিকিউটিভ প্রশাসনিক কাজটা ঠিক মতো করতে পারে। যদি ঠিক মতো কাজ করতে পারে তাহলে ক্যাপিটাল পানিশমেন্ট হলে জুডিশিয়ারি উইল ডিসাইড। কিন্তু এইটার সঙ্গে সঙ্গে উনি দুটোকে যেভাবে একবার করে দিলেন, এখানকার লিঞ্চিংকে তুলে নিয়ে আসলেন, কি রেল লাইনে কি হয়েছে না কি হয়েছে তুলে নিয়ে আসলেন, কোথায় 2019 সালে কি হয়েছিল, কোথায় শামসেরগঞ্জে কি হয়েছিল, কি অন্য কোথাও কি হয়েছিল, তার সঙ্গে যেভাবে তুলনা করলেন তাতে মনে হলো যেন পলিটিক্যাল রং দেবার মনোভাব থেকে উনি কথা বলছেন, যেটা যে আমি নিগেট করি, এটা বেঠিক। তো মুখ্যমন্ত্রীকে বুঝতে হবে সে প্রশাসনের হেড, তার এই রাজনীতির রং লাগিয়ে দেবার মতন করে বানানো চেষ্টা করা এটা ঠিক না। একটা ঘটনার সঙ্গে একটা ঘটনা মেলে না। এখানে একটা মেয়ে পাড়ার, সেই মেয়েটা কার্যত খুব লেছিল, তার জন্য রিয়াকশন, এবং তারপরে পুলিশ ফেল করলো, পুলিশের কাছে তুলে দেওয়ার পরেও সেখান থেকে বেরিয়ে গেল। এ কখনো এক নাকি? এটাকে একটা কমিউনাল অ্যাঙ্গেল অমুক তমুক ইত্যাদি ইত্যাদি বলে যে থাকে, নিশ্চয়ই খুঁজে বার করবেন।
কিন্তু যেভাবে মুখ্যমন্ত্রী বলে দিলেন তাতে দাঁড়িয়ে গেল যে পুলিশ যেন ভাই স্বাধীনভাবে নিরপেক্ষভাবে না দেখে, মুখ্যমন্ত্রী যা বললো সে অনুযায়ী যেন চলে, যেন মমতা ব্যানার্জি করতেন, এইটা কখনোই মেনে নেওয়া যায় না। এটা খুব বেঠিক। এটার মধ্যে দিয়ে উনি একটা অ্যাঙ্গেল দেওয়ার চেষ্টা করলেন, যে অ্যাঙ্গেলটা সাধারণভাবে দেওয়াটা মুখ্যমন্ত্রীর পক্ষে সমীচীন নয়। অনেক ধন্যবাদ সুজন দা সময় দেওয়ার জন্য। জঘন্যতম ঘটনা, সিট গঠন হয়েছে, পরিবারের পক্ষ থেকে 4 জনের বিরুদ্ধে অভিযোগ দেওয়া হয়েছিল। পুরো আইজির নেতৃত্বে পুলিশ, এসটিএফ সবাই কাজ করছেন। ওনার পরিবার যা যা চেয়েছেন সরকারের কাছে সেই কাজ সরকার করছে। আমি আশা করি যে তদন্তের মাঝপথে আমার না বলাই ভালো, কিন্তু এটুকু আমি বলে দিচ্ছি, পরিবার যেভাবে জাস্টিস চেয়েছেন, পরিবার সরকার এবং পুলিশের কাছ থেকে যে যে সহযোগিতা চেয়েছেন সেটা তারা পাবেন। মোট 4টি মামলা হয়েছে। একটি এই জঘন্যতম অপরাধের মামলা ছাড়া আরও 3টি মামলা হয়েছে। সম্ভবত আমি এক্ষুনি বলবো না, আমি কাউকে ক্লিয়ারেন্স দিতে চাই না, পুলিশ বলবে। যেটা মব লিঞ্চিং হয়েছে এর পিছনে একটা কমিউনাল অ্যাঙ্গেল ছিল। রেল লাইনে যেভাবে রেলপথকে উপড়ানো হয়েছে, আমাদের অতীত ইতিহাস মনে পড়ছে। 2019-এর সিএ বিরোধী আন্দোলন বা কিছুদিন আগে ওয়াকফ অ্যামেন্ডমেন্ট বিরোধী আন্দোলন। তৃতীয় হচ্ছে সিআরপিএফের 2 জন জওয়ান আহত হয়েছেন, একটা পুলিশের গাড়িকে জ্বালানো হয়েছে। আপনারা নিশ্চিন্তে থাকুন, প্রথমটার তো বিচার দেব, ক্যাপিটাল পানিশমেন্ট দেব। ওর বাবা যা যা চেয়েছে সব করবে মুখ্যমন্ত্রী, সাথে সাথেই ফোনে কথা বলেছে। তো আমি খুশি যে ওনারা আমার আস্থা রেখেছেন। বাকি 3টে বিষয় যারা যুক্ত, যারা অতৃপ্ত আত্মা, ভোটে হেরে যারা ঘরে ঢুকে গেছিলেন, এখনও ঢুকে আছেন, এই তিনজন মিলে এই যে 3টে কাণ্ড করেছে না, এদেরকেও কিন্তু ভুগতে হবে। এমন ভোগাবো বুঝতে পারবেন। আর বিচার নিয়ে কি কি হয়েছে দেখেছো তো? দিল্লি রাজ্য, এই পুলিশ ওই পুলিশ সেই পুলিশ, ঘর ভেঙে দেওয়া, দেখেছো তো? এটা আমরা অভয়ার বিচার মতো করতে দেব না। এটা অভয়ার বিচার মতো করতে দেব না। রাজু যে আইডেন্টিফাই করেছে সেটা কি কোনো ভিডিও ফিটেজ আছে কিনা জব করে দিন। হ্যাঁ, ভিডিও আছে। বুঝেছো? এই সমস্ত ভিডিওগুলো একটা নিয়ে আসো, নিয়ে এসে কালকে কোনো একটা সময়, যে পরশুকে কাল, পারলে আজকে নিয়ে এসো। ওখানে সুদীপ্ত ফিদীপ্ত থাকবে, দেখে একটা শর্ট আউট করছে। কি করে মেরেছি? কুটি দৌড়ে পাতলে গেছে। আমি বলছি, দেখ যা খেয়েছিস, মশলা খেয়েছি খেয়েছিস, হয়তো বাগালি টাকা নিস, হয়তো চামড়ে রেখে টাকা নেই। ওকে খারাপ কাজ করেছি আমি খারাপ আমি করিনি, শোন এবার শোন। কে কে করেছে? এবারে বলে এবারে আমি বলছি, দেখ টাকা পয়সা আনন্দ দিবি, কি? আনন্দ আছে, আর ওরা বন্ধু আছে। আমার ভাড়া আছে, আমি লাগিয়ে দিই, তুই অন্য গাড়ি ধর। তুমি শোনো ভাই, তুমি একটু মানসিকতাটাও দেখাও একটু ভাই। আমার অবস্থাটা দেখছো? তুমিও একটা বাবার, তুমিও একটা মেয়ের বাবা হয়তো হবে, কি বা হয়েছো। তুমি একবার নিজের এটা দেখাও। তোমার যে ভাড়াটা হবে আমি তোমার বঞ্চিত করবো না, আমি তোমার কথা দিচ্ছি। চলো, তোমার যে ভাড়া হবে আমি দেবো। চলো, হ্যাঁ চলো, হ্যাঁ চলো চলো, কোথায় দাও চলো। বলে শোনো কথা বলে এবার 4 জন এসছি, আমার খাওয়া হয়েছে। আমি বলছি, দেখ তুই টাকা দরকার লাগে ওকে রেখে দে, যা টাকা দেওয়া নিবি এখন, ঠিক আছে? ও বলে না, আমি তোর কথা শুনবো না, ঠিক আছে? আমার ঠেকারে ফেলে দিয়েছে খরচ করে, ঠিক আছে? মেয়ে ওর ট্রেনে চলে গেছে, মেয়েটা ছিপেছে বলে তুমি ওরে বাঁকুড়েছে, আনন্দ ছেলে মেরে দিয়েছে। মেয়েটা ট্রেনে চলে যেতে পারে। কজন ছিল? 3 জন ছিল, আমাদের 4 জন। খারাপ কাজ খেলে করেছি, খারাপ কাজ আমি করিনি, আর সত্যি কথা বলতে হবে না, আমি কে করেছে? না, ওরা বলতে পারছে, ওরা করতেছি না, কিন্তু আমি তো এই আগে হ্যাঁ আমি ছিলাম, ওরা নিয়ে তারপর আমি ছিলাম না, এদিকে চলে গেছে, ভয়তে ফেলে গেছে, কিন্তু ওর ছুটিটা বাঁকুড়ে গেছে, মেয়েটা কি পারে। সবাই শুধু গুন্ডা দমন বিল পাশ করলে আইন শৃঙ্খলা সঠিক থাকে না। এর জন্য চাই পুলিশের রিফর্ম, পুলিশের সদিচ্ছা, প্রশাসনের সদিচ্ছা। না, ওখানে যখন 3 জন দুষ্কৃতীকে ধরে তখন বিজেপির ওখানকার মণ্ডল সভাপতি এসে তারপরে পুলিশকে ধমকিয়ে ওখান থেকে দুষ্কৃতীদেরকে ছাড়িয়ে নেয় বা পালাতে সাহায্য করে। এটাও আমার মনে হয় তদন্তের আওতায় আসা উচিত, এটা দেখা দরকার।
যদি তৃণমূলের রাজত্বই আবার ফিরে আসে তাহলে এটা আইনের শাসন। বছর ধরে যে এ রাজ্যে দুষ্কৃতীদের রাজত্ব তৈরি হয়েছিল সেটা এই ঘটনা আবার শনিবারে আপনার দক্ষিণ চব্বিশ পরগনার বারুইপুরের হচ্ছে যে ধপধপি 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের সূর্যপুর জায়গাটা এলাকায় 11 বছরের রিমা খাতুন বাড়ি থেকে প্রয়োজনীয় জিনিস কিনতে বেরোয়, তারপরে নিখোঁজ হয়ে যায়। তারপরে পরিবারের সদস্যরা প্রথমে ভেবেছিলেন পড়তে গেছে, কিন্তু রাত বাড়লেও বাড়ি না ফেরায় খোঁজাখুঁজি করে এবং পরে দেখা যাচ্ছে একটা পুকুর থেকে তার লাশ হচ্ছে যে উদ্ধার হয় এবং খুবই নির্মমভাবে, এবং সেখানে দেখা যাচ্ছে তাকে ব্যাপকভাবে অত্যাচার করা হয়েছে এবং ধর্ষণ করে খুন করা হয়েছে। এই ঘটনা হচ্ছে যে খুবই নক্কারজনক। প্রথমে আমি এই ঘটনাকে চরমতম নিন্দা করছি। আর গত 15 বছর ধরে যে এ রাজ্যে দুষ্কৃতীদের রাজত্ব তৈরি হয়েছিল সেটা এই ঘটনা আবার প্রমাণ করছে। আর এই ঘটনাতে আরও একটা প্রমাণ হচ্ছে যে বিধানসভায় শুধু গুন্ডা দমন বিল পাশ করলে আইন শৃঙ্খলা সঠিক থাকে না। এর জন্যে চাই পুলিশের রিফর্ম, পুলিশের সদিচ্ছা, প্রশাসনের সদিচ্ছা। প্রথমে দুষ্কৃতী হতো যে নিধন করতে হবে এই রাজ্যে, এইটা সবচেয়ে বড় চ্যালেঞ্জ এই সময়। তো এই ঘটনা খুবই দুঃখজনক, খুবই নিন্দাজনক। আমি চাই এই ঘটনায় তদন্ত সাপেক্ষে প্রকৃত দোষী ব্যক্তিরা যাতে উপযুক্ত শাস্তি পায় এবং কঠোর থেকে কঠোরতম শাস্তি পায়। হ্যাঁ, এটা সত্যি ঘটনা। ওখানে যখন 3 জন দুষ্কৃতীকে ধরে তখন বিজেপির ওখানকার মণ্ডল সভাপতি এসে তারপরে পুলিশকে ধমকিয়ে ওখান থেকে দুষ্কৃতীদেরকে ছাড়িয়ে নেয় বা পালাতে সাহায্য করে। এটাও আমার মনে হয় তদন্তের আওতায় আসা উচিত। এটা দেখা দরকার। যদি তৃণমূলের রাজত্বই আবার ফিরে আসে তাহলে এটা আইনের শাসন কি করে হবে? আমরা দেখেছিলাম মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় 2011 সালে জেতার পরপরই ভবানীপুর থানায় গিয়ে আসামি ছাড়িয়ে নিয়ে এসেছেন। এখন যদি বিজেপির মণ্ডল সভাপতিরা এই কাজ করে তাহলে বিজেপির যে নেতারা বড় বড় কথা বলছে 2 মাসের মধ্যে রাজ্যের আইন শৃঙ্খলা ঠিক হয়ে গেছে, দুষ্কৃতীরা টাইট হয়ে গেছে, কাউকে দড়ি বেঁধে ঘোরাচ্ছে, দিয়ে দেখানোর চেষ্টা করছে যে এ রাজ্যে আইন শৃঙ্খলা একদম নিয়ন্ত্রণে, এটা তার প্রমাণ না। মণ্ডল সভাপতির এই কাজ কখনোই পুলিশগিরি করা মণ্ডল সভাপতির কাজ না, যার ফলে এটা নিন্দাজনক ঘটনা। এবারও সকাল থেকে যদি দেখেন আপনি, ওনার পরিবারের পাশে আমাদের বামপন্থী নেতা ওখানকার আউলাইক, যিনি আমাদের সিপিআইএম পার্টির নেতৃত্ব, সে সর্বক্ষণ থেকেছে, মানুষকে সঙ্গে নিয়ে ওখানে প্রতিবাদ করেছে। পুলিশের সাথে অনেক বচসা হয়েছে এই ঘটনা নিয়ে, সেখানেও আমরাই আছি, বামপন্থীরাই ছিল সকাল থেকে বা গতকাল থেকে, আমাদের পার্টির লোকই ওখানে ছিল। মুখ্যমন্ত্রী যদি কথা বলেছে বলেই আমি শুনলাম, যদি বলে থাকে তাহলে অবশ্যই সেটা একটা দিকে অবশ্যই মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ। তিনি একজন প্রশাসক আমাদের রাজ্যের, স্বাভাবিকভাবেই তিনার কথা বলাটা অবশ্যই পরিবারের প্রতি একটা সহানুভূতি দেখানো, এটা খুবই সাধুবাদ জানাচ্ছি। কিন্তু পাশাপাশি হচ্ছে যে ঘটনা, সেই ঘটনার দেখা করার পর যাতে প্রকৃত দোষীরা শাস্তি পায়, এখানে যাতে কোনো রাজনৈতিক রং বা কোনো জাতি ধর্ম এসব না দেখা হয়, তাহলেই হচ্ছে যে সেটা সঠিক হবে।